ওয়েলকাম স্টুডেন্টস। সলিউশন চ্যাপ্টারের আজ যেটা পড়াবো সেটা হচ্ছে ভেপার প্রেশার অফ এ লিকুইড, মানে একটা তরলের বাষ্প চাপ পড়াবো। ওকে, তো কোনো একটা লিকুইড তুমি একটা ক্লোজড বদ্ধ পাত্রের মধ্যে রেখেছো, ক্লোজড কন্টেনারে, ঠিক আছে? এটা তরল। কি হয় তোমরা সবাই জানো যে তরল যে কোনো উষ্ণতায় বাষ্পায়ন হতে পারে। তো এই তরলের অণুগুলো আস্তে আস্তে বাষ্পীয় দশায় যাবে, অর্থাৎ এখানে বাষ্পীয় দশায় পরিণত হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে তরল, তরল থেকে বাষ্প দশায় যাচ্ছে। প্রথম দিকে না তরল থেকে বাষ্প দশায় পরিণত হওয়ার হারটা বেশি থাকে। একটা সময়ের পরে এই বাষ্পীয় দশায় অণুগুলো বেড়ে গেলে কি হয়, ওই বাষ্পগুলো আবার ঘনীভূত হয়ে তরল দশায় ফিরে আসে। মানে এটা কনস্ট্যান্টলি চলতে থাকে, যেহেতু বদ্ধ পাত্র তো বাইরে যেতে পারছে না। তো একটা বাষ্পায়ন হতে পারে, একটা ঘনীভবন হতে পারে। একটা টাইম আসে সাম্যাবস্থা তৈরি হয়, অর্থাৎ যে হারে বাষ্পায়ন হচ্ছে সেই হারে ঘনীভবন হচ্ছে। সেই সাম্যাবস্থায় থাকাকালীন এই যে ওপরের যে ভেপারটা কন্টেনারের দেয়ালে যে চাপ প্রয়োগ করে সেটাকেই আমরা বলছি বাষ্প চাপ বা ভেপার প্রেশার। ওকে, অর্থাৎ সহজ কথা বলে বাষ্পের চাপটাকেই বাষ্প চাপ বলছি। সাম্যাবস্থা থাকাকালীন এটা বলে দিলাম। এবারে কোন কোন ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে? এক নম্বর হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, অণুগুলোর মধ্যেকার আকর্ষণ বল। মানে এই যে তরলগুলো নিয়েছো, এই অণুগুলোর মধ্যে যদি আকর্ষণ বলটা খুব বেশি হয়, ওই অণুগুলো থেকে আকর্ষণকে বিচ্ছিন্ন করে বাষ্পীয় দশায় পরিণত হওয়ার চান্সেসটা কম থাকবে। তখন বাষ্পর হারটা কম হবে, অর্থাৎ বাষ্প চাপও তখন কিন্তু কম হবে। মানে অণুগুলোর মধ্যে অ্যাট্রাকশন, তরল অণুগুলোর মধ্যে যদি অ্যাট্রাকশন বেশি হয় তাহলে বাষ্পচাপ কম হবে। এক নম্বর ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার বাড়ালে এই তরল অণুগুলোর মধ্যে না গতিশক্তি বেড়ে যায়। তখন ওরা আকর্ষণকে ছাড়িয়ে ওরা বাষ্পীয় দশায় বেশি যেতে চাইবে। অ্যাকচুয়াল ব্যাপারটা কি, তরল অণুগুলো বাষ্পীয় দশায় যত বেশি যেতে চাইবে, যত গমন করবে, তত কিন্তু এই দিকের রেটটা যত বেশি হবে, বাষ্প যত বেশি হবে, তত বাষ্পের চাপটাও তো বেশি হবে, তাই না? এই হচ্ছে ফ্যাক্টরস। তাহলে টেম্পারেচার বাড়ালে বাষ্পচাপ বাড়ে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অর্থাৎ তরল অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বাড়লে বাষ্পচাপ কমে। এবার কি, এবার হচ্ছে কম্প্যারিজন বিটুইন পিওর সলভেন্ট ভার্সেস সলিউশন। মানে আমি একটা বিশুদ্ধ দ্রাবক নেব, ধরো জল নিয়েছি, ওকে, আর একটা নেব ওই একই পরিমাণ জল একই রকমের একটা পাত্রে নেব, কিন্তু তার সঙ্গে মিশিয়ে নেবো চিনি। মনে রাখবে চিনি কিন্তু একটা অনুদ্বায়ী পদার্থ, নন ভোলাটাইল সাবস্টেন্স। মানে চিনির কোনোদিন বাষ্পায়ন হয় না, জলের বাষ্পায়ন হয়, চিনির বাষ্পায়ন হয় না। এখন কথাটা হচ্ছে যে এখানে জল থাকলে জলের বাষ্প হবে, এখানে জল চিনি থাকলে জলের বাষ্প হবে। চিনিটা তো বাষ্প হয় না, একই পরিমাণ জল, কিন্তু এখানে জলটার থেকে বাষ্প বেশি হবে, এখানে কম হবে। কারণ বাষ্পায়ন হচ্ছে সারফেস অর্থাৎ পৃষ্ঠতল থেকে হয়। পৃষ্ঠতলের এরিয়া মানে এরও সারফেস এরিয়া যতটা, এরও সারফেস এরিয়া ততটা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ততটা, কিন্তু এর সারফেস এরিয়ার মধ্যে শুধু ওয়াটার মলিকিউলস গুলোই রয়েছে, ঠিক আছে? আর এর সারফেস এরিয়ার মধ্যে ওয়াটার মলিকিউলস এর মাঝে মাঝে কিন্তু চিনির মলিকিউলস গুলো ঢুকে আছে। তাহলে আমি যদি ভাবি সব কন্ডিশন সেম রেখে যদি আমি বাষ্পায়ন করতে দিই, দেখবে এখানে তুলনামূলক একই এরিয়ার মধ্যে জলের অণু বেশি থাকার জন্য এখানে বাষ্পায়নটা বেশি হচ্ছে, যেহেতু চিনি বাষ্পায়ন হয় না, তাই জন্য এখানে বাষ্প কিন্তু বেশি জমবে, এখানে বাষ্প কিন্তু তুলনামূলক কম জমবে। তার মানে এর বাষ্পচাপটা বেশি হবে। এর বাষ্পচাপটা আমরা ধরছি P0, এর বাষ্পচাপটা ধরছি P, অলওয়েজ P0 গ্রেটার দ্যান P। এবারে কথা হচ্ছে যে বিশুদ্ধ দ্রাবকে যদি কোনো অনুদ্বায়ী দ্রাব মেশানো হয়, তার মানে বাষ্পচাপটা কমে গেল, বাষ্পচাপ হ্রাস পায়। কেন? বোঝা গেল। এই P0টা কি তাহলে? এই টার্মগুলো মনে রাখবেন, ম্যাথ পরবর্তী গেলে করতে হবে। P0 মানে হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, মানে জলেরই বাষ্পচাপ। পিটাও কি, পিও কিন্তু জলের বাষ্পচাপ, কিন্তু দ্রবণের মধ্যে থাকাকালীন দ্রাবকের বাষ্পচাপ। বোঝা গেল?
এটাও তো অ্যাকচুয়ালি বাষ্পটা কার হচ্ছে, জলেরই হচ্ছে, এখানে জলের হচ্ছে, এখানে জলের হচ্ছে, কিন্তু এখানে শুধু জল রাখার জন্য বাষ্পচাপ, আর এখানে জল চিনি মেশানো অবস্থায় জলের বাষ্পচাপ। এখানে P0 হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আর এখানে P হচ্ছে দ্রবণের মধ্যে থাকাকালীন দ্রাবকের বাষ্পচাপ, বা অনেকে ঘুরিয়ে দ্রবণের বাষ্পচাপও বলতে পারে, মানে এখানে তো চিনি আর বাষ্প হয় না। তাহলে বোঝা গেল P0 বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আর পিটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ বা দ্রবণের মধ্যে দ্রাবকের বাষ্পচাপ। এবারে এই প্রসঙ্গে একটা সূত্র আছে, সেটা হচ্ছে রাউল্টস ল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাউল্ট কি সূত্র দিয়েছে এইটার জন্য? সূত্র দিয়েছেন P সমান P0 ইন্টু x1। সবাই মনে করবে P0 বড় হলো, আবার রাউল্ট সূত্র দিয়েছে, দেখো এখানে দেখে মনে হয় যেন P বড়। না, ব্যাপারটা হচ্ছে এখানে x1টা একটা ভগ্নাংশ, একের থেকে ছোট, সেই জন্য অ্যাকচুয়ালি কিন্তু এখানে P0ই বড়। রাউল্টস এর সঙ্গে এটা ম্যাচ করছে আর কি, ঠিক আছে? তো x1টা কি? x1টা হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ। তবে একটা বিষয় আমি তোমাদের বলে রাখি, সলিউশন চ্যাপ্টারে না সব ওয়ান গুলোকে না সবসময় দ্রাবক ধরা হয়, ঠিক আছে, আর টু গুলোকে সব দ্রাবক ধরা হয়। এই যে x1 বলছো মানে দ্রাবকের মোল ভগ্নাংশ, জিনিসটা জানো, আগে বলেছি, তবু একটু বলে দিই। ধরো দ্রাবক দ্রাবক আছে, এখানে জল আর চিনি মিশিয়ে আছে। ধরো জলের মোল সংখ্যা ধরো 5 মোল, চিনির মোল সংখ্যা ধরো 3 মোল, ঠিক আছে? তাহলে জলের মোল ভগ্নাংশ কত জানো? 5/5 + 3 মানে 5/8। জলের মোল ভগ্নাংশ হবে 5/8। আর চিনির মোল ভগ্নাংশ কত হবে? 3/3 + 5 মানে 3/8। দেখো দুটোকে যোগ করলে দেখো 5/8 + 3/8 = 1। ওই জন্য দ্রাবকের মোল ভগ্নাংশ আর দ্রাবের মোল ভগ্নাংশের যোগফল সবসময় 1 হয়, এটা মনে রাখবে সবসময়। x1 + x2 = সবসময় 1। মানে বুঝতে পারছি x1 বা x2 সব কিন্তু একের থেকে ছোট, মানে ভগ্নাংশ অ্যাকচুয়ালি। বোঝা গেল? x1 হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ, মানে দ্রাবকের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, আগে যেটা বলেছি। তো এটা সূত্র হিসেবে এটা মনে থাকলে তুমি ভাষা দিয়ে বলে দেবে। তোমার যদি বলে এটা পরীক্ষায় কি আসবে না, উদ্বায়ী দ্রাবকে অনুদ্বায়ী দ্রাবের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্ট সূত্রটি লেখো, তুমি এটা বলে দিয়েছে। ভাষায় কি লিখবে না, দ্রবণের বাষ্পচাপ কমা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান, মানে যেটা দেখছো সেটাই বলবে। বোঝা গেল? দ্রবণের বাষ্পচাপটা কার সঙ্গে সমান হয়? বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান। হয়ে গেল? আচ্ছা, এরপরে সব ঠিক আছে, আমি যদি এবার দ্রাবটাকে অনুদ্বায়ী না নিয়ে যদি উদ্বায়ী দ্রাব নিই, ভোলাটাইল নিই, তখন কি হবে? মানে যেমন জল নিচ্ছিলাম নেব, সেম জল আছে। আরেকটাই যেমন যতটা পরিমাণ জল ছিল জল থাকবে, ঠিক আছে, তার সাথে আমি চিনি না মিশিয়ে এবারে মেশাবো, যেটা হচ্ছে অ্যালকোহল মেশাবো। চিনি না মিশিয়ে কি মেশাবো? অ্যালকোহল মেশাচ্ছি। দেখো এখানটায় জল বাষ্প হচ্ছিল, এখানটায় জল চিনি মেশানো অবস্থায় জল বাষ্প হচ্ছিল, চিনি বাষ্প হচ্ছিল, কিন্তু জল অ্যালকোহল দুজনেই উদ্বায়ী বলে জল অ্যালকোহল দুজনেই কিন্তু বাষ্প হবে। তবে এইখানটা একটা কথা, তুমি বলবে এখানে কার বাষ্পচাপ বেশি, এটা কিন্তু প্র্যাকটিক্যাল ব্যাপার। অ্যালকোহল বা জলের নেচারের উপর ডিপেন্ড করবে কেমন কে বাষ্প হয়, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, তবে তুমি বলতে পারবে যে কার বাষ্প বেশি হবে। এটা আমাদের টপিক নয়, এটা প্র্যাকটিক্যাল সেন্স, এবং সেটা বন্ডিং দিয়ে বিষয়গুলো বোঝানো যায়, সেটা আলাদা টপিক, সেটা বলবো। তো মেন আমি যেটা বোঝাতে চাইছি, এখানে রাউল্ট আবার দুটো সূত্র দিয়েছেন। এই সূত্রটা কি না, উদ্বায়ী দ্রাবকে উদ্বায়ী দ্রবণের রাউল্টস ল কি? কি রাউল্টস ল দিয়েছে না, P1 সমান P10 x1 আর P2 সমান P20 x2। সেটা কি? সেটা কি ভালো করে শোনো মন দিয়ে। এখানে যেহেতু চিনিটা আগে যেহেতু চিনি অনুদ্বায়ী ছিল, এখানে তো দুটোই উদ্বায়ী, সেই জন্য মন দিয়ে শোনো। হ্যাঁ, ওয়ানটাকে আমি দ্রাবক ধরছি এবং সেটাকে আমি জল ধরছি। এখানে কোনটা দ্রাবক কোনটা দ্রাবক তুমি বুঝবি কি করে? আমি ওয়ানটাকে কি ধরছি? দ্রাবক, এবং সেটাকে আমি জল ধরছি ধর। আর টুটাকে আমি ধরছি দ্রাবক, সেটাকে আমি ধরছি অ্যালকোহল। ওকে, এবার একটা কথা বলি, ভালো করে শোনো মন দিয়ে, দেখো ভালো করে। এইখানটায় শুধু জল নিয়েছি, এইখানটায় শুধু অ্যালকোহল নিয়েছি, এইখানটায় একই পাত্র,
এখানটায় নিয়েছি জলের সঙ্গে অ্যালকোহল মেশানো, সেম একদম সেম। এখানে যতটা জল নিয়েছি এখানে ততটা অ্যালকোহল নিয়েছি, এখানে এখানে যতটা জল যতটা অ্যালকোহল ছিল সেই ততটা জল ততটা অ্যালকোহল মিশিয়ে এখানে নিয়েছি। এখানে জলের বাষ্প হবে, এখানটায় অ্যালকোহলের বাষ্প হবে, এখানটায় জল অ্যালকোহল মিশে থাকা অবস্থায় জলেরও বাষ্প হবে, অ্যালকোহলের বাষ্প মিশিয়ে হবে, তাই তো? আচ্ছা, এখানে যে জলের বাষ্প হবে সেই জলের বাষ্পচাপটা আমরা কি ধরবো বলতো? P10। জল তো দ্রাবক মানে 1 ধরেছো, বাট জিরোটা কেন? সবসময় বিশুদ্ধটা মাথায় জিরো বসানো, আগেও তাই করেছি। দেখো বিশুদ্ধ মানে শুধু জল। অ্যালকোহলটাকে আমরা P2 ধরছি, মানে এর বাষ্প চাপটাকে আর কি। অ্যালকোহল থেকে যে বাষ্প হবে সেই বাষ্পের চাপটাকে আমি P2 ধরছি, বাট অ্যালকোহল বিশুদ্ধ অবস্থায় আছে বলে আমি P2 জিরো ধরছি। এবার জল অ্যালকোহল মিশে আছে, সেখান থেকে বাষ্প হচ্ছে, মানে এখানে কি কি আছে বলতো? জল অ্যালকোহল দুটোই আছে। কিন্তু এইখানের বাষ্পে যে জলের যে বাষ্পচাপ সেটাকে আমরা কিন্তু ধরবো P1, আর এইখানের বাষ্পে যে অ্যালকোহলের বাষ্পচাপ সেটাকে আমরা ধরবো P2। দেখো বিষয়টা বুঝতে পারলে কিনা? আগের সঙ্গে কিন্তু সব একই। আগেও যেমন তুমি P0 ধরেছিলে একটা, P ধরেছিলে একটা। P0টা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ শুধু জলের, আর Pটা ছিল জল মানে জলের সঙ্গে চিনি মিশে থাকা অবস্থায় জলের বাষ্পচাপ। এখানেও সেম কথা, P10 আর P11 নয়। P10 মানে শুধু জল বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আর P1টা হচ্ছে দ্রবণের মধ্যে দ্রাবকের বাষ্পচাপ, মানে জল অ্যালকোহল মিশে থাকা অবস্থায় জলের বাষ্পচাপ। বোঝা গেল? দুটো আলাদা হবে কিন্তু, কারণ শুধু জল থাকলে তার অ্যাট্রাকশন যেমন ভাবে কাজ করবে, জল অ্যালকোহল মিশে থাকা অবস্থায় অ্যাট্রাকশন না একই কাজ করতেও পারে। বোঝা গেল? তাহলে P20 হচ্ছে শুধু অ্যালকোহলের বাষ্পচাপ, মানে বিশুদ্ধ অবস্থায় অ্যালকোহলের বাষ্পচাপ, আর P2 হচ্ছে জল অ্যালকোহল অর্থাৎ দ্রবণের মধ্যে দ্রাবের বাষ্পচাপ। দ্রাবকটা এখানে অ্যালকোহল ধরছি, দ্রাবকটা জল ধরছি। ক্লিয়ার? তো রাউল এবার এখানে সূত্র দিয়েছে এটা। তাহলে কি বলবো? দ্রাবক হোক দ্রাবক হোক আমার জানার দরকার নেই। এখানে যেমন জল দ্রাবক ধরেছে, অ্যালকোহল দ্রাবক হয়েছে, তাহলে আমি কি বলতে পারি এটার জন্য? যে দুটো উদ্বায়ী পদার্থ মেশানোর ফলে যে দ্রবণ হয় সেই দ্রবণের ক্ষেত্রে কোনো একটি উপাদানের দ্রবণের মধ্যে বাষ্পচাপ, কোনো একটি উপাদানের দ্রবণের মধ্যে বাষ্পচাপ সমান তার বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ এবং তার মোল ভগ্নাংশের গুণফলের সমান। সব 1 1 1 না, একই পদার্থ। কোনো একটা উপাদানের দ্রবণের মধ্যে যে বাষ্পচাপ সমান তার বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ এবং তার মোল ভগ্নাংশের গুণফলের সমান। ব্যাস, এটা বলে দেওয়া মানে দুটো একসাথে বলে দেওয়া হয়ে গেল। বোঝা গেল কি? এটা বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ, এটা দ্রবণের মধ্যে সেই উপাদানের বাষ্পচাপ। বললেই উদ্বায়ী দ্রাবকে উদ্বায়ী দ্রাবের ক্ষেত্রে রাউলস ল হয়ে গেল। ক্লিয়ার? এই হচ্ছে প্রসঙ্গ। এবার আমি একটা গ্রাফ প্লট করছি, আরো শোনো। কি না, ওই যে P1 সমান P10 x1 আর P2 সমান P20 x2। আচ্ছা, এই দুটোকে যোগ করলে কি হবে? P1 প্লাস P2 সমান P10 x1 প্লাস P20 x2, যেটাকে আমরা P বলতে পারি। আর এই Pটাকে আমরা কি বলবো? টোটাল দ্রবণের বাষ্পচাপ। P1 মানে হচ্ছে জল অ্যালকোহল মিশে থাকা অবস্থায় জলের বাষ্পচাপ, এটা মানে জল অ্যালকোহল মিশে থাকা অবস্থায় অ্যালকোহলের বাষ্পচাপ, আর দুটোকে যোগ করলে টোটাল দ্রবণের বাষ্পচাপ P। ঠিক আছে? কি করব না, বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশের একটা গ্রাফ করব। এটা বাষ্পচাপ আর এটা লিখবো মোল ভগ্নাংশ। ঠিক আছে? কি গ্রাফ হবে ভালো করে শোনো। এইখানে প্লট করছি, আমি একটা জিনিস বলে দিচ্ছি, ভালো করে শোনো। আচ্ছা, এটা একটু মুছে দিই। বলে দিয়েছি মোল ভগ্নাংশ, বুঝে গেছো? x1 0 থেকে x1 1। একটা কথা বলি, মোল ভগ্নাংশ মানে ভগ্নাংশ সবসময় 0 থেকে বেশি হবে, 1 থেকে কম হবে। এটাই তো দেখলে, কারণ x1 প্লাস x2 সমান 1 হলো, তাই না? x1 প্লাস x2 সমান 1। এবার x1 যখন তুমি 0 ধরবে, মানে দুটো মিলিয়ে 1 মানে বুঝতে পারছো, প্রত্যেকে তো ভগ্নাংশ। এবার আমি যদি ধরি x1টা যদি 0 ধরি, তখন কিন্তু x2টা 1 হবে। আবার যদি x1টা 1 ধরি, তাই না, আবার দেখো x2টা 0 হবে। এই রেঞ্জে কাজ করবে। এবার কথাটা শোনো, আমি যদি এই পয়েন্টটা বসাই x1 0, কোথায় বসাবো? এখানটা বসাবো। এখানটা বসালে দেখো 0 বেরিয়ে, এটা 0 বসালে P1টা 0, মানে এই পয়েন্ট পাচ্ছ। আবার x2 1, মানে আচ্ছা এই পয়েন্টটা দিয়ে আগে বলে দিই, x1 0 বসালে এই পয়েন্টে এটা 0 আসছে। আবার এই x1 0টা যেমন হলো, আবার x1 1 তুমি বসাও এখানটা। x1 1 বসালে দেখো P1 সমান P1 0, মানে একটা ভ্যালু থাকছে, মানে এটাকে P1 0 ধরছি, P1 0।
আবার এই পয়েন্ট বসো, x2 1 এখানটা বসো, মানে p2টা p2 0 এখানটা থাকছে একটা পয়েন্ট। আবার x2 টা 0 বসালে আবার দেখো 0 হচ্ছে এইটা, মানে এই একটা গ্রাফ পাচ্ছ, এই একটা গ্রাফ পাচ্ছ। আবার এইটার জন্য গ্রাফ প্লট করলে দেখো একেবারে ডাইরেক্ট বসাও, x1 0 আর x2 1 বসালে দেখো এই পয়েন্ট পাচ্ছ। আর এই পয়েন্টগুলো যদি এখানটা বসাও তাহলে দেখো এই পয়েন্ট পাচ্ছ, মানে এইটার জন্য গ্রাফ হবে তার মানে এইটা, মানে এই লেখো এই সমীকরণের জন্য গ্রাফ এইটা, এই সমীকরণের গ্রাফ এইটা, আর এই সমীকরণের গ্রাফ হচ্ছে এইটা। এটা একটা লেখচিত্র। এবার একটা কথা কি, এই যে বলা হয়েছে আইডিয়াল নন আইডিয়াল সলিউশন, এই যে রাউলস ল যারা মেনে চলবে তাদেরকে বলবো আদর্শ দ্রবণ, যারা মেনে চলবে না আদর্শ দ্রবণ। শোনো, কারা মেনে চলে কারা মেনে চলে না, দেখবে যে দুটো তরল পদার্থ মেশাচ্ছ, ধরো এ আর বি পদার্থ মেশাচ্ছ, মিশিয়ে তরল বানাচ্ছ, দুটো মিশ্রণ বানাচ্ছ, দুটো তরল মিশিয়ে, যদি কোনো সময় দেখো যে এ এর মধ্যে যে অ্যাট্রাকশন বা বি বি এর মধ্যে যে অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনের মানটা যদি এ আর বি এর মধ্যে অ্যাট্রাকশনের সঙ্গে যদি সেম হয়, ধরো এ আর বি দুটো তরল মিশিয়েছে, তো এ এর মধ্যে যে অ্যাট্রাকশন হবে বা বিবির মধ্যে যে অ্যাট্রাকশন হবে, সেই অ্যাট্রাকশনে যদি এ আর বি এর মধ্যে অ্যাট্রাকশন সেম হয়, তখন সেটা কিন্তু আদর্শ দ্রবণ হবে, মানে এই সব সূত্র মেনে চলবে। এবং আদর্শ দ্রবণের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া দেখবে, কোনো তাপের উৎপন্ন হবে না বা তাপ শোষণ হবে না, মানে ডেল এইচ সলিউশন ইকুয়াল টু 0, ডেল এইচ সলিউশন ইকুয়াল টু 0, বা আয়তনের পরিবর্তন হবে না, আয়তনের পরিবর্তন হবে না মানে ডেল ভি মিক্সিং ইকুয়াল টু 0, মানে 10 ml এ মিশিয়েছো 10 ml বি মিশিয়েছো, কত তৈরি হবে? 20 ml, তো 20 ml তৈরি হবে, কোনো চেঞ্জ আসবে না। কিন্তু যদি এগুলো নট ইকুয়াল টু হয়, ধরো তাপের উদ্ভব হলো কি তাপের শোষণ ঘটলো, বা আয়তনের পরিবর্তন হচ্ছিল না যেটা বলছি, এবার আয়তনের পরিবর্তন হচ্ছে, মানে সেটা নন আইডিয়াল সলিউশন, তখন কি হয় জানো তো, এই যে এ এ মানে এ এর মধ্যে যে আকর্ষণ বা বিবির মধ্যে যে আকর্ষণটা থাকে, তার সঙ্গে এই এ বির আকর্ষণটা কিন্তু সেম হয় না। ব্যাপারটা একটু বলে দিই, ভালো করে শোনো। ধরো একটা পাত্রের মধ্যে এ বি মেশানো অবস্থায় যে রেখেছো, আমি সাপোজ বললাম এই যে অ্যাট্রাকশন এর মধ্যে এর বা বি এর সঙ্গে বি এর অ্যাট্রাকশনের থেকে ধরো এই অ্যাট্রাকশনটা অর্থাৎ এ বির অ্যাট্রাকশনটা ধরো কম, এই অ্যাট্রাকশনটা কম, ভালো করে ভাবো, এটা মন দিয়ে মনে মনে ভাবো। এটার মানে কি, এ অ্যাট্রাকশন কখন হয়? যখন একটা পাত্রে শুধু এ থাকে। বিবি অ্যাট্রাকশন কখন হয়? যখন একটা পাত্রে শুধু বি থাকে। আর এ বি অ্যাট্রাকশন কখন হয়? যখন একটা পাত্রে এ বি মেশানো থাকে। মেশানো অবস্থায় এ বির অ্যাট্রাকশনটা বলছে কম, তার মানে দ্রবণে মেশানো অবস্থায় অ্যাট্রাকশন অণুগুলোর মধ্যে কম, মানে অণুগুলো কিন্তু সহজে ভেপার হয়ে যাবে। অ্যাট্রাকশন কম হলেই তো তাড়াতাড়ি বাষ্প হবে, তার মানে এর বাষ্প চাপ বেশি হবে, তার মানে দ্রবণের মধ্যে বাষ্প চাপ বেশি হবে, অর্থাৎ রাউলস ল থেকে যে বাষ্প চাপ পাচ্ছ তার থেকেও প্র্যাকটিক্যাল ভ্যালুটা কিন্তু বেশি হবে। মানে তখন এই যে তুমি বলছো সমান চিহ্ন সমান হবে না, তখন সব এগুলো গ্রেটার দেন হয়ে যাবে, এগুলো গ্রেটার দেন হয়ে যাবে, এগুলো সব গ্রেটার দেন, সব গ্রেটার দেন হয়ে যাবে প্র্যাকটিক্যাল ভ্যালুটা। এটাকে বলবো নন আইডিয়াল সলিউশন, শুধু নয় নন আইডিয়ালের ধনাত্মক বিচ্যুতি, পজিটিভ ডেভিয়েশন। আর যদি উল্টোটা হয়, মানে এটা যে এই যে এবি অ্যাট্রাকশনটা কম না হয় যদি বেশি হয়, তখন আবার ঋণাত্মক বিচ্যুতি হবে। তখন ঋণাত্মক বিচ্যুতি মানে তখন আবার বুঝতে পারছো না, এবি অ্যাট্রাকশনটা যখন বেশি হবে তখন বাষ্প কম হবে, তখন বাষ্পচাপ কম হবে, প্র্যাকটিক্যাল বাষ্পচাপ, দ্রবণের যে প্র্যাকটিক্যাল বাষ্পচাপটা কম হয়ে যাবে। বিশুদ্ধ অবস্থায় যে বাষ্পচাপ থাকবে তার থেকে প্র্যাকটিক্যালি এবি মিশে থাকা অবস্থায় বাষ্পচাপটা কি হয়ে যাবে? কম হয়ে যাবে। বোঝা গেল? সেটাকে ঋণাত্মক বিচ্যুতি বলবো, এবং সেগুলো সব কিন্তু এরকম লেস দ্যান হয়ে যাবে, মানে এগুলো সব আইডিয়াল সলিউশন থেকে ডেভিয়েশন হলো, মানে রাউলস ল আর খাটবে না। এবং তখন লেখচিত্রগুলো কিরকম পাল্টে যাবে দেখো। ধনাত্মক বিচ্যুতি মানে কি, প্র্যাকটিক্যাল যে বাষ্পচাপের ভ্যালুটা যেহেতু রাউলস ল থেকে বেশি হচ্ছে, গ্রাফটাও কিন্তু এরকম উত্তল প্রকৃতির হবে। বেশি হচ্ছে মানে একটু ওপর দিয়ে দিয়ে গ্রাফ দিয়ে যাবে, এরকম উত্তল প্রকৃতির হবে। সব গ্রাফের নেচার সেম থাকবে, শুধু এরকম ওপর দিয়ে দিয়ে যাবে। আবার যদি ঋণাত্মক বিচ্যুতি হয়, সব গ্রাফের নেচার সেম থাকবে, সব কিন্তু অবতল প্রকৃতির হবে, মানে এরকম এরকম হবে। বুঝা গেল? সব গ্রাফগুলো এরকম অবতল প্রকৃতির হয়ে যাবে। এইখানটা যেরকম ছিল এরকম অবতল হবে, এইখানটা যেরকম ছিল এরকম অবতল হবে। এটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতির গ্রাফ হবে। ওকে, এই হচ্ছে টোটাল বাষ্পচাপ সংক্রান্ত বিষয় আমি বুঝিয়ে দিলাম ছোট করে। ওকে, বাই।